সবাইকে শুভেচ্ছা। আমরা গত ক্লাসে পার্ট 33 এবং পার্ট 34 আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আলোচনা করছি পার্ট 35 থেকে সংকটাপন্ন গর্ভাবস্থা, কারণ, লক্ষণ, চিহ্ন, প্রাথমিক চিকিৎসা ও রেফার। মায়ের সংকটাপন্ন হওয়ার কারণ দেখো, সংকুচিত বস্তিদেশ। সংকুচিত বস্তিদেশ মানে কি, আমাদের পেলভিক যে রিজনটা আছে এই রিজনটা যদি কনস্ট্রিক্ট হয় সেক্ষেত্রে এই সংকটাপন্ন অবস্থা তৈরি হতে পারে। প্রলম্বিত বা দীর্ঘায়িত প্রসব, প্রলংডেড লেবার বলি আমরা। দীর্ঘায়িত প্রসব কেমন? দেখা যাচ্ছে ব্যথা শুরু হয়েছে, একদিন দুই দিন পার হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রলঙ্গিত লেবার বলে থাকি। কষ্টসাধ্য প্রসব ব্যথা, লেবার পেইন যেটা, সেটা খুব হার্ড পেইন হবে, ডিফিকাল্ট পেইন হবে। গর্ভস্থ শিশুর অস্বাভাবিক উপস্থিতি, অস্বাভাবিক উপস্থিতি কেমন? সেটা হচ্ছে যে সেফালিক প্রেজেন্টেশন যদি থাকে আমরা বুঝি সেই প্রেজেন্টেশনটা ঠিক আছে। যদি সেফালিক প্রেজেন্টেশন না থাকে, বাচ্চার মাথা যদি নিচের দিকে না থাকে, বাচ্চা যদি আড়াআড়িভাবে থাকে, মাথা নিচের দিকে আসে বাট ফেস প্রেজেন্টেশন, বাচ্চার মুখটা জরায়ুর সঙ্গে মানে ইয়ের সঙ্গে সার্ভিক্সের কাছে চলে আসছে, সেক্ষেত্রেও এটা অস্বাভাবিক প্রেজেন্টেশন বা অস্বাভাবিক উপস্থিতি। প্ল্যাসেন্টা প্রিভিয়া, প্ল্যাসেন্টা প্রিভিয়া কি? প্ল্যাসেন্টা প্রিভিয়া দেখা যাচ্ছে যে প্ল্যাসেন্টা মানে হ্যাঁ, প্ল্যাসেন্টাটা সামনে এসে আছে, পিছনের দিকে বাচ্চা, তাহলে বাচ্চা তার প্ল্যাসেন্টা ফুটো করে বের হবে না, বের হবে কি? বের হবে না, সেটা প্ল্যাসেন্টা প্রিভিয়া হয়ে আছে। সেক্ষেত্রে প্রসব পূর্ব রক্তক্ষরণ, একটা হচ্ছে পোস্টপার্টাম হেমোরেজ। পোস্ট মানে কি? আমরা তো সিম ইউজ করি পোস্ট পেইড মানে কি, না প্রিপেইড? প্রিপেইড, আচ্ছা প্রিপেইড ইউজ করি। পোস্ট পেইড সিম ছিল এক সময়, যেটা কথা বলার পরে মাস শেষে বিল দিতে হতো, তাই না? মানে পোস্ট মানে কি? পরে। এখানে বলছে কি প্রসব পূর্ব, পূর্ব মানে কি? আগে, তাই না? অ্যান্টিপার্টাম হেমোরেজ মানে বাচ্চা ডেলিভারি হওয়ার আগেই সেখানে মায়ের ব্লিডিং হবে, রক্তক্ষরণ হবে, সেটা অ্যান্টিপার্টাম হেমোরেজ। প্রসবের সময় পূর্বে পানির থলি ফেটে যাওয়া, প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, প্রম। যদি প্রম বেবি হয়, দেখা যাচ্ছে যে মায়ের 18 ঘন্টা আগেই থলি ফেটে গেছে, গিয়ে পানি বের হয়ে গেছে, বাচ্চা শুকনায় পড়ে গেছে, এরকম হয় না? যদি এইরকম হয় আমরা বলি প্রিম্যাচিউর রাপচার অফ মেমব্রেন, প্রম বেবি, মানে আগে মেমব্রেন রাপচার হয়েছে, পানিটা বের হয়ে গেছে, পরে বাচ্চার ডেলিভারি হয়েছে, এইটা একটা কারণ। বাধাপ্রাপ্ত প্রসব, অবস্ট্রাকটিভ লেবার আমরা যেটা বলি, বাধাপ্রাপ্ত প্রসব, যে করে বাচ্চা হইতে খুব কষ্ট হচ্ছে, এরকম হয় না অনেক সময়? অস্বাভাবিক গর্ভস্থ শিশু, শিশুটা অস্বাভাবিকভাবে আছে, বা দেখা যায় টুইন্স বেবি, একের অধিক বাচ্চা আছে, সেক্ষেত্রে এরকম হতে পারে। অতিরিক্ত পানি স্বল্পতা বা সিভিয়ার ডিহাইড্রেশন বা দীর্ঘক্ষণ ভুগতে থাকা অবস্থা। যদি ডিহাইড্রেট হয়ে যায়, ডিহাইড্রেট কে হবে? মাও হতে পারে, বাবুও ডিহাইড্রেট হতে পারে। জরায়ু সংকোচন, দুর্বল হয়ে যাওয়া এবং কম হওয়া, বাচ্চা ডেলিভারি হওয়ার জন্য জরায়ুর মুখ প্রসারিত হতে হবে, জরায়ুর নিচের উপরের দিকে সংকুচিত হতে হবে, তাহলে তো বাচ্চার ডেলিভারি হবে, তাই না? এখন জরায়ুর সংকোচনটা ঠিক মতো হচ্ছে না বা কম হচ্ছে, তোমার সার্ভিক্সের মুখ ডাইলেট হচ্ছে ঠিকই, কিন্তু জরায়ুর সংকোচন না হওয়ার জন্য বাচ্চা বের হতে পারছে না, এটা একটা কারণ। তো মায়ের সংকটাপন্ন হওয়ার জন্য এই কারণগুলো দায়ী। সংকোচনের ফলে অতিরিক্ত ব্যথা হওয়া, ঠোঁট ও জিহ্বা শুকিয়ে যাওয়া। সংকোচনের ফলে অতিরিক্ত ব্যথা হচ্ছে, সংকোচনের বেশি হলেও মুশকিল, সেক্ষেত্রে মা ঘামবে, ঠোঁট শুকিয়ে যাবে, মুখ শুকিয়ে যাবে, এরকম হবে। অতিরিক্ত ঘাম হওয়া, সংকোচনের মধ্যবর্তী সময় অস্থিরতা, মা যদি অস্থির হয়ে যায়, ইরিটেট হয়ে যায়, সেক্ষেত্রে বমি হওয়া, উদ্বিগ্ন মুখবয়, মানে মা খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, টেনশনে আছে, এরকম। মুখ ফ্যাকাশে হয়ে যাওয়া, ঠোঁটের ওপরের অংশে ঘাম দেখা দেওয়া, প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, নারীর গতি বৃদ্ধি পাওয়া। আচ্ছা, এক্ষেত্রে নারীর গতি বৃদ্ধি পাওয়া কি? আমরা একটা বলছিলাম ব্র্যাডিকার্ডিয়া, একটা বলছিলাম কি ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া কোনটা, ব্র্যাডিকার্ডিয়া কোনটা?
ব্র্যাডিকার্ডিয়া যদি 60 বা 60-এর নিচে নারীর গতি হয় পালস রেট, সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। আর ট্যাকিকার্ডিয়া হচ্ছে 100 বা 100-এর উপরে যদি পালস রেট হয় সেটা কি কার্ডিয়া? ট্যাকিকার্ডিয়া। যদি এরকম হয় বা 90-এর উপরে গেলে যদি এরকম হয়। শরীরের তাপমাত্রা 37.5 সেন্টিমিটার বা 99 ফারেনহাইটের বেশি হয়ে গেলে, মায়ের শরীরের তাপমাত্রা যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে এরকম। রক্তচাপ 140/90-এর বেশি অথবা 100/50-এর যদি কম হয় সেক্ষেত্রেও এই ধরনের মানে সংকোচন হলে অতিরিক্ত ব্যথা হচ্ছে, আমরা এটা বুঝে নিব। মায়ের মৃত্যুও হতে পারে, এক্ষেত্রে মায়ের মৃত্যুও হয়ে যেতে পারে। প্রাথমিক চিকিৎসা ও রেফার। ব্যথা কমানোর জন্য মায়ের কোমরে মালিশ করুন। পানি স্বল্পতা থাকলে ওআরএস খেতে দিন। ওআরএস মানে কি? ওরাল রিহাইড্রেট সল্ট আর ওরাল রিহাইড্রেট সলিউশন আমরা যেটা বলি। 24 ঘন্টা পূর্বে যাদের পানি ভেঙে গেছে তাদের সেফিকজিম 400 mg মুখে খেতে দিন বা ইঞ্জেকশন সেফটিয়াকজন 0.5 দিন। এখানে ভুল আছে, এটা 500 mg হবে বা 1 গ্রাম হবে, ঠিক আছে। সংকটপন্ন মাকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য যথাযথ হাসপাতালে পাঠিয়ে দিতে হবে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যে সকল মায়ের অ্যান্টিপার্টাম হেমোরেজ হয়েছে, রক্তক্ষরণ যদি বেশি হয়ে থাকে, এমন একটা হসপিটালে মাকে রেফার করতে হবে যেখানে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা আছে। সব হসপিটাল তো রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা থাকে না, থাকে। যেখানে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা আছে, ব্লিডিংটা যদি বেশি হয় আমাদেরকে সেই জায়গায় রেফার করতে হবে মাকে। এটা গেল সংকটাপন্ন গর্ভাবস্থা, কারণ, লক্ষণ, চিহ্ন, প্রাথমিক চিকিৎসা, রেফার। আচ্ছা, গর্ভস্থ শিশুর মৃত্যু, কারণ, লক্ষ্য, চিহ্ন, জটিলতা, প্রাথমিক চিকিৎসা ও রেফার। এটা হচ্ছে পার্ট 36। আচ্ছা, গর্ভস্থ শিশুর মৃত্যু বা ইন্ট্রা ইউটারাইন ডেথ বা আইইউডি, আর এটা কিন্তু আইইউডি আছে। আইইউডি মানে কি? ইন্ট্রা ইউটারাইন ডিভাইস। আমরা বলি না আইইউডি পড়ানো, পড়িয়েছিলাম না এর আগে আইইউডি পড়ানো। এটা হচ্ছে ইন্ট্রা ইউটারাইন ডেথ বা আইইউডি, যদি বাচ্চা জ্বরের ভেতরেই মারা যায়, অনেক সময় মারা যায় না। আচ্ছা, এর কারণ কি? দেখো, গর্ভস্থ শিশুর অক্সিজেন স্বল্পতা, হাইপোক্সিয়া হয়ে যায় বাচ্চা কখন অক্সিজেন স্বল্পতা হয়? যখন পানিটা কমে যায় তখন অক্সিজেন স্বল্পতা হয়। এক, নাভিরঞ্জু যদি বা আমাদের আম্বিলিকাল কর্ড যদি জড়ায় যায় বা আম্বিলিকাল কর্ড যদি তোমার অবস্ট্রাকটিভ আম্বিলিকাল কর্ড তোমার হচ্ছে আম্বিলিকাল কর্ডে যদি চাপ লেগে থাকে তাহলে তো বাচ্চা প্রয়োজনীয় অক্সিজেন পাবে, সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা আইইউডি হতে পারে, ইন্ট্রা-ইউটারাইন ডেথ হতে পারে। প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া, মায়ের যদি প্রি-এক্লাম্পসিয়া বা এক্লাম্পসিয়া থাকে তাহলে আইইউডি হতে পারে, ইন্ট্রা-ইউটারাইন ডেথ হতে পারে। সিফিলিস রোগে আক্রান্ত হলে, যদি মা সিফিলিস রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রেও পেটের বাবু মারা যেতে পারে। প্রসব পূর্ব রক্তক্ষরণ, এপিএইচ মানে কি? অ্যান্টিপার্টাম হেমোরেজ। এপিএইচ মানে কি? অ্যান্টিপার্টাম হেমোরেজ। আচ্ছা, প্রসব পূর্ব রক্তক্ষরণ বা এপিএইচ, অ্যান্টিপার্টাম হেমোরেজ। নাভিরঞ্জুতে গিট লাগা বা প্যাচ পড়া, ওই যে বললাম নাভিরঞ্জুতে যদি প্যাচ লেগে যায় তাহলে বাচ্চা অক্সিজেন পাবে না, বাচ্চা তখন এক্সপায়ার করে যাবে। গর্ভস্থ ফুলের অস্বাভাবিকতা, গর্ভস্থ ফুলের যদি অস্বাভাবিকতা থাকে, ওই যে একটু আগে পড়লাম আমরা কি পড়লাম একটু আগে, যদি ফুলটা সামনে থাকে, বাবু যদি পেছনের দিকে থাকে তাহলেও এই ধরনের ঘটনা ঘটতে পারে, প্ল্যাসেন্টা প্রিভিয়া। গর্ভস্থ শিশুর অস্বাভাবিকতা যদি থাকে, বহুমূত্র রোগ যদি থাকে, মায়ের যদি ডায়াবেটিক্স থাকে, সেক্ষেত্রেও পেটের মধ্যে বাবু মারা যেতে পারে। গর্ভের শেষ 3 মাসের মধ্যে আঘাতজনিত কারণ, মায়ের পেটে আঘাত লাগছে, মা সিঁড়ি থেকে পড়ে গেছে, মা পিছলিয়ে পড়ে গেছে, যদি এই ধরনের ঘর থেকে বাচ্চার আঘাত লাগবে না বলো? মা যদি পড়ে যায় সিঁড়িতে, তাহলে সিঁড়ি মনে করে এমন জায়গায় আঘাত লাগছে বাচ্চার মাথায় ভেতরে, বাচ্চা তো মারা যাবে ভেতরে। গর্ভস্থ শিশুর মৃত্যুর লক্ষণ, চিহ্ন, জটিলতা। কি লক্ষণ দেখলে আমরা বুঝতে যে বাচ্চা পেটের মধ্যে মারা গেছে? হঠাৎ করে গর্ভস্থ শিশুর নড়াচড়া বন্ধ হয়ে যাবে, আস্তে আস্তে জরায়ুর উচ্চতা কমে যাবে, কখনো কখনো স্তন থেকে শাল দুধ বের হতে পারে, প্রসব পথে ময়লা খয়েরি রঙের স্রাব দেখা দিতে পারে। এগুলো লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে খুবই বিপজ্জনক, আমরা বুঝবো যে বাচ্চা মারা গেছে। চিহ্ন,
লক্ষণ তো আমরা দেখতে পাই, আর চিহ্নটা কি করতে হয়, আমাকে খুঁজে নিতে হয়, ডাক্তারকে অন এক্সামিনেশনে খুঁজে নিতে হয়। পেটে হাত দিয়ে পরীক্ষা করলে স্বাভাবিকের তুলনায় জরায়ুর উচ্চতা কম পাওয়া যাবে, অর্থাৎ পূর্ববর্তী মাসের গর্ভ উচ্চতার তুলনায় জরায়ুর উচ্চতা কম হবে। গর্ভস্থ শিশুর হৃদস্পন্দন শোনা যাবে না, শিশুর নড়াচড়া থাকবে না। প্রাথমিক চিকিৎসা রেফার, আমরা কি ধরনের প্রাথমিক চিকিৎসা দিব? দেখো, বেশিরভাগ ক্ষেত্রে গর্ভস্থ শিশু মারা গেলে প্রাকৃতিক নিয়মে প্রসব শুরু হয়, কিন্তু কোনো কোনো সময় কয়েক সপ্তাহ লাগতে পারে। মৃত্যুর পর 2 সপ্তাহ পর্যন্ত প্রসবের জন্য অপেক্ষা করতে হবে। তারপর যদি প্রসব না হয় তবে রোগীকে হাসপাতালে রেফার করতে হবে। 2 সপ্তাহ অপেক্ষা করা যায়, বাচ্চা তো পেটের মধ্যে পচে যাবে না। মৃত শিশু প্রসব হলে মায়ের শরীরে ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, সেজন্য ট্যাবলেট সিপ্রোফ্লক্সাসিন 500 mg দিনে 2 বার 7 দিন পর্যন্ত খেতে দিতে হবে। মাকে সহানুভূতি সহ আশ্বাস দিতে হবে এবং বুকের দুধ বন্ধের জন্য ওষুধ দিতে হবে। ট্যাবলেট ব্রোমোক্রিপ্টিন 2.5 mg একটি করে 2 বেলা 7 থেকে 14 দিন খেতে দিতে হবে। ব্রোমোক্রিপ্টিন ল্যাক্রিমেশন রোধ করে, মানে যদি বুকে দুধ চলে আসে দুধটাকে রোধ করে দেয়। গর্ভস্থ শিশু মারা গেছে বলে মা খুব দুঃখ পাবে, সেজন্য মাকে সহানুভূতি সহ আশ্বাস দিতে হবে এবং বুকের দুধ বন্ধের জন্য আমরা ব্রোমোক্রিপ্টিন ট্যাবলেট দেব। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি জানলাম? সংকটাপন্ন গর্ভ অবস্থার কারণ, লক্ষণ, চিহ্ন, প্রাথমিক চিকিৎসা রেফার এবং আইইউডি ইন্ট্রাউটেরাইন ডেথ বেবির কারণ, লক্ষণ, চিহ্ন, জটিলতা, চিকিৎসা ও রেফার। তাহলে আগামী দিনে এটা পড়ে যাবে। ধন্যবাদ সবাইকে।